আপা বছরে কয়টা বছর পার? 7টা। আগে বেড়া 7টা পেয়েছি, এবার 8টা গাভী প্রেগনেন্ট ছিল, একটা এই যে হচ্ছে 11 তারিখে, আর এই 11 তারিখে আর একটা ডেট আছে। তাহলে তো খামারের অবস্থা খুবই ভালো না? আচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাড্ডার সাঁতারকুলে, পাশে আছেন রিক্তা আপা। রিক্তা আপার গল্পটা ছোট করে বলি, কারণ পুরোটা রিক্তা আপার মুখেই শুনবো। রিক্তা আপা 14 বছর গার্মেন্টসে চাকরি করেছেন এবং সেখানে যে পরিমাণ টাকা পেতেন বা উপার্জন করতেন সেটা দিয়ে কোনো রকম টানাপোড়েনে সংসার চলে যেত। কিন্তু তিনি কি করলেন, বর্তমানে তিনি একটা গরুর খামার দিলেন। মাত্র একটা গাভী দিয়ে শুরু করলেন, এখন মূলত যতটুকু জানি যে প্রায় 11টা গাভী আছে এবং সেই সাথে সাথে প্রতি বছর কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তিনি এখন গার্মেন্টসের চাকরিটাও ছেড়ে দিয়েছেন। বুঝতেই পারছেন রিক্তা আপা কিন্তু বেশ লাভবান হচ্ছেন, এই কারণেই তিনি চাকরি ছেড়ে শুধুমাত্র গরুর খামারেই ফোকাস করছেন। দর্শক, রিক্তা আপার গল্পটা আমরা তুলে ধরবো এবং আরও গরুর খামার তুলে ধরবো, সার্বিক চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। রিক্তা আপা, ঘটনা কি বলেন তো? 14 বছর গার্মেন্টসে চাকরি করলেন, তারপর চাকরিটাই ছেড়ে দিলেন। আলাদিনের চেরাক পেয়েছেন নাকি? না, আমি প্রথম জানে চাকরি করি, ওই সময়তে আমার ইচ্ছা ছিল একটা গরু পালবো। মানে এই যে ঢাকা শহরে খামার দেবো এত বড় চিন্তা ছিল না। মনে করলাম কিছু টাকা জমায়ে বাড়ি যে গরু করব। পরে একটা বাসায় আগে ছিলামও যে কোনো গরু পালতো না, পরে একটা বাসায় আইছি, উনি একটা গরু পালতো ওনার জায়গায়। তা ওনার সাথে আমি আলাপ করলাম, জাফা আমি একটা গরু কিনলে কি আমার এই জায়গায় রাখতে দেবেন? উনিও নারী? হ্যাঁ, ওনার জায়গায়। বলেছে কি আচ্ছা তুমি কেন? পরে আমি আস্তে আস্তে ওই চিন্তা মাথায় রাখতাম আর ডিউটি করতাম। করে একটা গরু কিনেছি, ওনার জায়গায় ঢালাই টালাই দিয়ে ডিউটিও করতাম, ওই একটা গরু পালতাম। আচ্ছা, সেই সময়টা আসলে কি আপনি তো গার্মেন্টসে চাকরি করতেন এবং আমি যতটুকু জানি যে আপনি যশোরের মেয়ে। যশোর থেকে প্রায় 14 বছর আগে আপনি ঢাকায় আসলেন। আর সেই সময়টা ঢাকায় আসার পরে আপনাদের আর্থিক অবস্থা কেমন ছিল, বা সেই সময়টা কি ওই গার্মেন্টসের যে পরিমাণ টাকা পেতেন সেটা দিয়ে কি সংসারটা খুব ভালোভাবে চলে যেত কিনা? মানে আমি যে আজও যে টাকা ইনকাম করি আমি সংসারের পাশে, মানে আমি খরচ করি না, যেটুকু করি এইটুকু আমি জমাই। এই যে চাকরি করেছি এই টাকা জমাই এই গরু কিনেছি। আমার হাজবেন্ড কোনোদিন আমার ডিউটির টাকা কোনোদিন কইনি কয় টাকা বেতন পাইছো, কয় টাকা আমার কাছে দাও। আমি এই টাকা জমাই জমাই এই গরু কিনেছি প্রথম। এখানে আল্লাহ দিলে গরু যা কিনি, আমি যদি 1 লাখ গুছাতে পারি, আমার স্বামীও কিছু দেয়, এটা দিয়ে আবার এখনের পর যাই কিনি। আর আগে যাহানে কিনেছি ওটা আমার ডিউটির টাকা জমাই জমাই আমি কিনেছি। তার মানে আস্তে আস্তে আমাদের রিক্তা আপা কিন্তু সম্পদ বাড়াচ্ছেন। এবং একটা বিষয় কিন্তু দর্শক বুঝতেই পারছেন, উনি গ্রাম থেকে উঠে আসা নারী হলেও উনি কিন্তু খুব আত্মনির্ভরশীল, নিজে কিছু করার একটা সবসময় প্রণোদনা ছিল যে নিজে কিছু করব, তাই তো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এখন আমি গরুর খামারে যদি কোনো জায়গায় দেখতাম, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আগে একটু দেখতাম কিরাম গরু ওনারা পালে, কিরাম খাতি দেয়, কি করে। কত আমি বোতল নিয়ে যাইও খামারে গেছি, একটু দুধ কিনার উছলতে কেউ তো খামারে ঢুকতে দেয় না, যে কিভাবে কি করে। পরে আমি গরু কিনেছি। গার্মেন্টসে চাকরি করেছেন, তাহলে ওখান থেকে তো আপনি প্রশিক্ষণ নিয়ে, মানে নিজে যেহেতু কিছু করতে চাচ্ছেন, আপনি তো জামা সিলাতে পারতেন, কাপড় বানাতে পারতেন। গরুর খামারে কেন? মানে নারী হিসেবে কি গরুর খামারটা করা সহজ, এরকম কিছু? সহজ কি কঠিন এটা আমি অত জানি না, কিন্তু আমার শখ ছিল গরুর খামার করার। এই কারণেই আমি গরু পাশে, আর ছোটবেলাতে আমার গরু পালতেই ভালো লাগে। ভালো লাগে, বেশ ভালো। তাহলে আমাকে বলেন তো, যে একটা খামার থেকে, মানে একটা গরু থেকে, আপনি তো প্রথমে একটা দিয়ে শুরু করেছিলেন, তাহলে একটা থেকে এতগুলো সম্ভব কিভাবে? মানে কি আগে জানে আমি একটা গরু কিনেছি, ওই সময় একটা গরুর দুধ বেচেছি, সেই সময় তোমার কোনো লোক ছিল না, আমি একাই সব কিছু করেছি। ঘাস কাটেছি, গরু খাতে দিয়েছি, আবার ডিউটি করেছি। ওই সময় দুধ বেচে টাকা জমাইছি, আর হলো আর 1 লাখ টাকা করে লোন নিছি, আর এদিকে গুছাইছি, গুছাই আরেকটা গাভী কিনেছি। আচ্ছা, আর খাবার দাবার ঘাস কোথা থেকে কাটতেন? এটা তো ঢাকা শহর, একদম ঢাকার কেন্দ্র বলা যায়, কেন্দ্রের আশেপাশেই তো। ঘাস পেতেন কোথায়? ঘাস আশেপাশে আছে, আর এই যে এদিকের লোকজন যা আছে আমার জায়গা দেশে ঘাস করেছি, আবার বাড়িতে কিছু ঘাস মানে কাটে নিয়ে আসে এগেরে খাওয়াইছি। সর্বনাশ! আপনি গার্মেন্টসে ডিউটি করতেন কতক্ষণ? মানে আমি 9টার সময় যেতাম। হ্যাঁ, 9টা আমি ভোরে সকাল আজান দিলে উঠতাম। আজান দিলে উঠে আগে গরু যতবার পরিষ্কার না হয়তো ততবেলা আমি গরু ঘর পরিষ্কার করতাম, যখন একটু শোলক হতো ওই সময় এলো ঘাস মাসে এডে জোগাড় করতাম।
করে আবার ডিউটির আগে আগেই চলে যেতাম, দুধ দোয়াই ফ্রিজে ঢুকাইতে যেতাম। আমার যারা আমি দুধ দিতাম সেই সময় সবাই করতাম যাপা আমি রাত্রি যদি দুধ দিতে পারি তাহলে আপনারা নেবেন। তো সবাই কত কি সারাদিনের পরে দিলেও আমরা নেব। কেন? মানে আমার এটা অনেক ভালো ছিল। ভালো ছিল কি আমি বলতাম যে আমার এরকম সমস্যা, আমি ডিউটি করি আর গরু পালি, ঠিক টাইমে আমি দিতে পারবো না। তো কইতে যে আচ্ছা রাত্রি বেলায় আমাকে দুধ দিবা। আমি রাত ইশারাজানের পরে সবাই দুধ দিতাম, এখনো আমি ইশারাজানের পরে দুধ দিই সবাইরে। আর তাছাড়া আপনাকে তো অবশ্যই আপনার প্রতি একটা ভালোবাসা তো ছিল তাদের। আমার যতটুকু মনে হয় ঢাকা শহরের মতো জায়গায় গরুর খামার থেকে দুধ নেওয়াটা একটু কিন্তু কঠিন, এজন্য হয়তো সবাই আপনার থেকেই নিত। আচ্ছা বেশ ভালো। তাহলে এই যে এত পরিশ্রম করলেন, আমরা তো জানি যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এখন কি সৌভাগ্যটা পেয়েছেন কিনা? না, আমার হিসেবে আমি যেটুকু করেছি আমার কাছে আমার মনেতে আমার আনন্দ লাগে এখানে, যে না যেটুকু কষ্ট করেছি ঢাকা শহরে আসে এখানে 12-11টা গাভী হয়েছে, আমার 20টা গাভী যদি বানাতে পারি এই একটা চিন্তা ভাবনা সামনের ভবিষ্যৎ পরিকল্পনা বলে ফেলেন। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। 8 ঘন্টা প্রায় গার্মেন্টসে ডিউটি করতেন? 5টা সারা আসরের আজান দিলেই আমি বের হয়ে যেতাম। আচ্ছা, তাহলে প্রায় 6-7-8 ঘন্টা। তারপরে আবার এসে গরুর খামারে আবার কাজ করতেন? আমি খালি বুরকাটা খুলে আগে গরু ঘরে কাজ করেছি, তারপরে অন্য কাজ করেছি। ক্লান্ত লাগতো না? আপনি ঘুমাতেন কখন? না, যে রাত্রিবেলায় ঘুমাতাম। রাতে ঘুমাতেন। দর্শক বুঝতেই পারছেন যে প্রত্যেকটা সফলতার পেছনে যে পরিমাণ পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম, সেটা কিন্তু রিক্তা আপার মুখের কথায় আপনারা বুঝতে পারছেন। অনেকে বলে না যে আচ্ছা গরুর খামার করলাম লাভবান হতে পারছি না, তাদের কি মনে হয় আপনাদের, তাদের কি পরিশ্রমটা একটু কম আছে নাকি? মেন কথা কি, নিজে যদি পরিশ্রম না করা যায়, সময় না দেওয়া যায়, একজনের পারে রাখিয়ে দিলে গরুর খামারে লস হবে। আচ্ছা এবার আমাকে বলেন তো, আপনি তো প্রথমে একটা গাভী দিয়ে শুরু করলেন, তো তখন পরিবারের সাপোর্ট কি পেয়েছিলেন? মানে কি, প্রথমে আমি গরু যে আমি দেখি মনে মনে এটাও কারোরই বলতাম না। আমার স্বামী গরু পালবো প্রথমে রাজি ছিল না। গরু যেখানে কিনিলাম ওই সময় ওনারা জানাইও কিনিলাম না আমি। ওই যে মহিলাটা আমার জায়গা দিল উনার সাথে যাই কিনিলাম। পরে গরু আনলি দেখে একটু গ্যাঞ্জাম হইলো সংসারে। পরে আস্তে আস্তে আমার ছেলে মেয়ে ওরা বুড়ে করেছে আম্মু যদি পারে তাহলে করুক, সমস্যা কি। ও আচ্ছা, জমানো টাকাগুলো দিয়ে গরু যে কিনে আনলেন, কি বলছিল প্রথমে বলেন? না, মনে করেছে ঢাকা শহরে ঘাস কাটা গরু পালা কোনে রাখবো কি এটা চিন্তা করে, মানে মহিলা মানুষের চিন্তা ভাবনা একরকম, পুরুষদের চিন্তা ভাবনা আর একরকম। কি বলেছিল, তুমি পারবে না? না আমি পারবো না, আর এত ডিউটি করা গরু পালা, গরু মানুষ ঢাকা শহরে রাখতে দেবে কি, মানে তার চিন্তা ভাবনা অন্যরকম ছিল। মানে গরু প্রথমে পালতে দিতে রাজি হয়ে ছিল না। তারপরে আস্তে আস্তে ম্যানেজ কি আস্তে আস্তে আল্লাহ মনে হয় রহমত করেছে। এখন তো গরুর সাথে আমরা দুইজনই কাজ করি। আমি একটা ওই যে ছোটোখাটো একটা কোম্পানিতে আর কি জব করি। আমি চাকরির পাশাপাশি এখন হচ্ছে সময় দিই, এই 1 বছর সময় দিই। এর আগে দিতাম না, এর আগে হচ্ছে খোঁজ খবরও নিতাম না। আমার মতন আসে হচ্ছে সকালে আমার মতন আমি চলে যেতাম, গরুর দিকে খেয়ালও দিতাম না, দেখতামও না। আমার স্ত্রী প্রথম যখন একটা গরু কিনলো ওই নিয়ে অনেক গ্যাঞ্জাম ফেসাদ লাগতো। আমি বললাম যে ঢাকা শহরে গরু পালার জায়গা নেই, ঘাস মাসের সমস্যা, তুমি পারবা না, এ গরু কেনার দরকার নেই। তারপরে উনি আমার বাদ দিতে গোপনে গরু কিনে সেই গরু লালন পালন করতে করতে পরে আমি আরও ডেউ বউ দিতাম না, ফিরাই গ্যাঞ্জাম লেগেই থাকতো গরুর জন্যই। পরে যখন 5-6টা হয়ে গেল তখন আমারও আস্তে আস্তে মনটা হচ্ছে গরুর দিকে চলে গেল। এখন থেকে তার ওই গরু ঋষি পারেই আমি হচ্ছে সময় পালি, সাপোর্ট দিই, তারপর উৎসাহ করি। তারপরে এখন থেকে মোটামুটি আমিও দেখাশুনো করি, উনিও দেখাশুনো করে, এখন মোটামুটি ভালো। এখন ইচ্ছা আছে আরও গরু বাড়ানোর জন্য, চিন্তা ভাবনা আছে দুজনেরই। আর্থিক সচ্ছলতা ওই অল্প কিছু করেছি, গ্রামে কিছু জায়গা মাগা কিনেছি, আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি আর কি। একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে দেওয়া, আর ছেলেটাই যে সামনে 9 তারিখে আর কি সৌদি আরবে যাচ্ছে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমার স্ত্রী নিয়ে এখন মোটামুটি ইনশাল্লাহ দুজনে খুশি আর কি, দুজনে ভালো ভালোই আর কি সংসার করতেছি, গরু পালন করতেছি। ও
এখন ভাইয়াও তাহলে গরুর খামারে সময় দিচ্ছেন? দেয়, আচ্ছা, যেটুক সময় থাকে সব সময় এই সময় দেয় রাত। এটা কি কিছুটা জেদ থেকে যে আচ্ছা তারাও তোমাকে দেখাই দিচ্ছি না আমি পারি কিনা? না না না, এমনি গরুর পালার দিকতে জেদ না, জেদ কি এটা না। আমি যে কোনো কাজ, এই গরু পালা না, যে কোনো কাজ করলেই আমি যেটুক করি আমি মন দিয়েই করি। বলতেছি না ঢাকা শহরে মানুষ কত জায়গায় ডিউটি করে, আমি কিন্তু 2 জায়গায় ডিউটি করেছি। আচ্ছা, এনতে অনি অন্ত নি এটা করি না। আমি এক জায়গায় 8 বছর ডিউটি করেছি, আর এক জায়গায় 3 বছর ডিউটি করেছি। কিন্তু ডিউটি যে অনেক করতাম, কিন্তু ওই জায়গায় ওই ভাঙে গেল বলে ওই জায়গাতে আমি চলে গেলাম, নাই তো ওই জায়গায় এই করে আমি শেষ করতাম। তার মানে এই রিক্তা আপা দর্শক আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তিনি খুব ধৈর্য সম্পন্ন একজন নারী, যে কাজটা তিনি ধরেন সেটা একেবারে শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়েন। এখন বলেন আমাকে যে এই যে একটা গরু কোন রকম আপনি ঘাস ম্যানেজ করছেন, ভুসি টুসিও তো দিতে হচ্ছে, তাই না? তো এগুলো কিভাবে ম্যানেজ করতেন তখন? ওই মানে একবার আমি ডিউটির টাকা নিয়ে আসে একবারে খাবার আনতাম, আর এই দুধের টাকা তো ওই 10 তারিখে পাতাম, ওইটা আবার ওইটা জমাতাম। 10 তারিখে বলতে মানে দুধের টাকা তো এককালীনই কেউ দিত না, আর আমি বেতনটা আমি যে সময় মাস শেষে চাতাম ওই সময়ই পাতাম, এই জন্য এককালীনই খাবার এনে নিতাম, আর ওই দুটির টাকাটা আস্তে আস্তে জমাতাম। তারপরে আবার যখন আস্তে আস্তে বাড়ালেন কিভাবে? বাড়াইছি ওই মানে ওই টাকাটা জমাইছি, আর 1 লাখ টাকা কোনো যে কোনো এনজিওতে আমি লোন নিছি প্রতি বছরে, আর এদিক সেদিক করে আরেকটা গাভী নিছি 2 লাখ, 2 লাখের মধ্যেই বেশি কিনেছি, এরম করে মানে কিনেছি। এখন আল্লাহ দিলে আর আমার কিনা লাগবে না, আমার ঘরের বাচ্চা এই যে একটা বাচ্চা দেছে, আবার এই যে আরেকটাই বাচ্চা দেবে। এগুলো সব ঘরের বাচ্চা? হ্যাঁ, এই যে এগুলো সব ঘরের বাচ্চাই। আরে আকিস ফিডাইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আচ্ছা রিক্তা আপা আমাকে বলেন তো আপনি ঠিক কত টাকা দিয়ে প্রথম গাভীটা কিনলেন? 2,04,000। এটাই আপনার ইনভেস্টমেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, প্রথম আমি ওই 2,04,000, তার মধ্যে ক্যাশ ছিল আর আমার একটা চেন ছিল 25,000 টাকা আমি বেচে ফেলাইলাম। স্বর্ণের চেনও বেচে দিছেন? হ্যাঁ। আর এই যে গরুর জন্য তো একটা কিছু করতে হবে, থাকার জায়গা টায়গা ওগুলো ঠিক করতে টাকা পয়সা লাগে নাই? তখন তো এটা ছিল না, এটা ছিল? না না, আচ্ছা। প্রথম যখন আইছি ওই সময় অল্প কিছু খরচ করেছি, পরে তো আস্তে আস্তে যে আগের মাসেও 30,000 টাকা আমি খরচ করেছি, এই যে এই শাড়ি টাড়ি দিছি। আর আগে আমি কষ্ট করে যে ডিরাম আছে না, এই ডিরামে আগে খাতি দিতাম। আচ্ছা, এই যে হানো আছে 3টে গেরে, তো হানো ডিরামেই খাতি দিই। বুঝতে পেরেছি। তার মানে কি জাতের গরু দিয়ে আপনি শুরু করলেন? আমি মুন্ডি, ফ্রিজিয়ান মুন্ডি আছে না, ওই যে আমার বড় গরুটা, ওইটা ওটা দিয়ে আমি প্রথম? শুরু করেছি। আচ্ছা, ওই যে ওডের বাচ্চা, এই যে বাচ্চা দেশে 11 তারিখে ওডে, আবার এই যে ওডও এখনো প্রেগনেন্ট আছে। তার মানে দর্শক শুনতেই পেরেছেন, প্রথমে কিন্তু রিক্তা আপা বলেছে প্রতি বছর মানে গত বছর তিনি 7টা বাচ্চা পেয়েছেন, এবার তো সবগুলো প্রেগন্যান্ট মোটামুটি। 8টা প্রেগনেন্ট আছে, একটা বাচ্চা দেশে এই যে 11 তারিখে আরেকটা বাচ্চা দেবে, আর পরপর আছে 7 মাস, বেশি 7 মাস 5 মাস এরম আছে। একটু আগে বললেন ভবিষ্যৎ পরিকল্পনা 20টা গাভী করলে হচ্ছে আপনি মোটামুটি ঠিকঠাক হ্যাঁ, আছেন। আমার ইচ্ছা 20টা। আমার তো মনে হয় এই বছরই সেটা হয়ে যাবে। মানে 8টাতে আমি আল্লাহরে কইছিলাম 5টা তো আল্লাহ যদি দেই গাভীর বাচ্চা বকনা, তাহলে আর একটা বছর কষ্ট করলেই আমি পারে। সার গরু তো পাচ্ছেন, মানে যেটাকে বলা হচ্ছে এরে বাছুর, হ্যাঁ? তো ওগুলো কি করছেন? রে 4টে ছিল, আগের মাসে আমি বেচে ফেলাইছি 4টে। কত দিয়ে? 2 লাখ কত জন বেচেছি, ছোটটাই বেছিলাম, বেচে এই যে আরেকটা গাভী নিয়েছি, আর এই যে শাড়ি টাড়ি করা ঠিক করেছি। মোটা তাজাকরণ করবেন না? এখনই ওই পরিকল্পনা এখনো নিইনি, দেখা যাক সামনে গাভীর পর্যায়ে আগে কি আছে দেখে পরে। চমৎকার। একটু আপনার খামারটা সম্পর্কে জানতে চাই। এই যে বেশ খোলামেলা রাখার চেষ্টা করেছেন, অল্প জায়গায় ভালো করতে চেয়েছেন, কিন্তু এই যে অন্ধকার যে সমস্যা হয় না? এনে তো কারেন্ট নেই, এই যে আলো দিয়ে থই আমি। আলো দিয়ে রাখেন। আচ্ছা, খামারটা কিভাবে তৈরি করলেন? পাশেই দেখতে পাচ্ছি আপনার পাকঘর। খামারের পাশে পাকঘর, মানে অল্প জায়গার মধ্যে সংকলন করেছেন? হ্যাঁ, মানে এই জায়গাটুকুই তো নিছি, বাড়িলা মানে আগে ছিল এটুক, পরে ওনারে কয়ে বলে এটুক নিছি। মানে গরু বাছুরও আমার দেখা হয়, ওনে একটু রান্না করা হয়ে যায়, এই কারণে ওই জায়গায় এই পাকঘরটা নিছি। না ওই জায়গায় বাড়িলা কইলো রান্না করতে, কিন্তু আমি যতবেলা রান্না করি ততবেলা আমার গরু বাছুর দেখতে পারি, এই জন্যই আমি এই জায়গায় একটা চুলো বানাই নিছি। একটা কথা শুনেছিলাম যে রাধে সে জানেন নাকি? জি। সে কি করে? চুলো বাঁধে।
এটা কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাকি? জানি না অত কিছু। ভবিষ্যতে এখন তো ভাইয়া খুব সাপোর্ট করছে আপনাকে, হ্যাঁ। ভাইয়া কি সময় দিচ্ছে আপনাকে? না মানে এখন যেটুক তার তো ডিউটি আছে, 10টায় চলে যায়, সকালে যেটুক সময় থাকে ওটুক সময় করে, আবার আসে রাত্রিবেলাও যেটুক মানে দরকার, মানে যেটুক পারে সেটুকুই করে। এখন আপনিও খুশি, ভাইয়াও খুশি, পরিবার খুশি। গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিয়েছেন কি এই কারণেই? না সে মানে ও সারাদিন থাকে এগেরে পারেন না। আচ্ছা, কিন্তু আমি বলছি আর্থিক লাভবান কি হওয়া যাচ্ছে কিনা, মানে গার্মেন্টসে যে পরিমাণ টাকা পেতেন তার থেকে কি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, কত টাকা বেশি পাচ্ছেন? মানে কি আমার এসব কি, আমি তো এই 3 বছর আমার চলে গেছে, এই 4 বছরে পড়েছে। আমি তো একটা গরু দিয়ে শুরু করেছি, হ্যাঁ আমার এনে যে গরু কাটা আছে এই গরু কাটাই তো আমার একটা ক্যাশ, এটা বুঝে তো মনে করি যে না আছে, যা আগে চাইতে ভালো আছেন তো? ভালো আছি, অনেক ভালো না? হ্যাঁ। যাক, এরকম রিক্তা আপার মতো আপনারাও কিন্তু ভালো থাকতে পারেন। রিক্তা আপা, একটা প্রশ্ন, আশেপাশে নারীরা তো অনেকেই আছে এখানে, তারা কি আপনাকে দেখে উৎসাহিত হচ্ছে না, বলছে না রিক্তা আপা একটা গরু দেন, শুরু করে দেই? না অনেকে তো বলে, আমি কই কি না আমি মেয়ে বাচ্চা বেচবো না, মেয়ে বাচ্চা আমার চাহিদা আগে পূরণ করব তারপরে। উৎসাহ দেন তো? আচ্ছা রিক্তা আপা, আমরাও প্রত্যাশা করি আপনার দেখা দেখি আরো অনেক নারী উদ্যোক্তা যেন আজকের প্রতিবেদনটা দেখে তারাও গরুর খামার শুরু করে এবং আপনার মতো সফলতা অর্জন করে, তাই না? আচ্ছা ঠিক আছে রিক্তা আপা, ভালো থাকেন। পরের বার এসে যেহেতু পাকঘর এবং আপনার খামার একসাথে, ওখান থেকে দুধ দুয়ে এই পাকঘরে গরুর দুধের চা খেয়ে যাবো, ঠিক আছে? আমি তো চা তৈরি করেছি আপনাকে জন্য আগে আসার আগেই। ঠিক আছে, যাবার আগে খেয়ে যাবো। ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।